এবং একুশে চট্টগ্রাম পরিষদের যিনি সেক্রেটারি ছিলেন এবং আবদ্ধ সভাপতি ছিলেন, একসঙ্গে কাজ করেছেন। সেই কারণে বিভিন্ন কারণে খুব কাছ থেকে যিনি দেখেছেন আহমদ রফিককে, আমি সাগর লোহানীকে বলবো আলোচনার শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। সাগর লোহানী আহমদ রফিকের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এবার শ্রদ্ধা জানাবেন। আমি সবাইকে বলবো 1 ঘন্টার মতো শেষ করে সংক্ষিপ্তভাবে সাগর লোহানী। ধন্যবাদ। আসলে যে আলোচনাগুলো বিশ্বদেব চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী করলেন এবং আহমেদ রফিক নিজের বক্তব্যের এটি ক্লিপটি গেল, তাতে তারপরে আসলে ওনাকে নিয়ে আলোচনার খুব বেশি কিছু নাই। ব্যক্তিগত স্মৃতিচারণ করতে চাই না, কারণ সেটা করতে গেলে হয়তো আপনারা বিরক্তি হবে, কারণ এত লম্বা হয়ে যাবে। আহমেদ রফিকের সাথে পারিবারিক সম্পর্ক দীর্ঘকালের, বাবার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। সেই সূত্র ধরে 72 সাল থেকে ওনাকে সামনাসামনি দেখেছি, চিনি। ওনার একটা জায়গা বলা দরকার, যেটা ওনাদের আলোচনার মধ্যে ছুঁয়ে যাওয়া হয়েছে। আহমদ রফিক ভাষা সৈনিক হিসেবে যতটা পরিচিত, তার চেয়ে অনেক 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 বেশি কাজ করেছেন উনি রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্র গবেষণার উপরে তার যতগুলো বই আছে, সম্ভবত পূর্ববঙ্গে এতগুলো গ্রন্থ আর কারো রবীন্দ্রনাথ সম্পর্কে নেই। ওনার গবেষণার এই জায়গাটি বিশাল। রবীন্দ্র চর্চা কেন্দ্র নামে একটি কেন্দ্র তিনি তৈরি করেছিলেন 80-র দশকের একদম শুরুর দিকে। সেটি অত্যন্ত জোরালো একটি প্রতিষ্ঠান হিসেবে তিনি চালিয়েছিলেন। অবশ্য আমার দুর্ভাগ্য যে পরবর্তী সময়ে আসলে আমার ওই জায়গাটি, ওনার রবীন্দ্র চর্চা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, তারপরে আর সময় হয়ে ওঠেনি ওনার সাথে কাজ করবার। আমার কাছে ওনার সাথে আমার গত 24 অগাস্টে শেষ দেখা হয়েছে। আমি তখন ঢাকায়, এবং বাবার উপরে যে স্মারক গ্রন্থটি, সম্মাননা গ্রন্থটি ছাপা হয়েছে, মুদ্রিত হয়েছিল, সেটাতে ওনার সবসময়ই বলতেন, বা কি তুমি এতদিন, অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এটা করবার, কোভিডের বাবা চলে যাওয়ার আগে থেকেই কিছু কাজ হয়েছিল, তারপরে বাকিটা করার চেষ্টা করছিলাম, হয়ে উঠছিল না। তো প্রায় প্রতি সময়ই ওনার কাছ থেকে ধমক খেতাম যে এই কাজটা শেষ করছো না, এখনো শেষ করছো না। আমি বইটা যখন প্রকাশ করলাম অগস্টে, অনেক ডামাডোল পার হয়ে শেষ পর্যন্ত প্রিন্টার্সের হাত থেকে যখন বইটা পেলাম, তারপরে ওনাকে আমি নিয়ে গেছিলাম ওনার কাছে। এবং এটা হচ্ছে তখন কিন্তু উনি একেবারেই শয্যাশায়ী প্রায়। উনি সেই সময়ে, আমি যখন ওনার বিছানার কাছে চলে গেছি, উনি বললেন না না তুমি এখানে বসো না, চলো বাইরে যাই। আমি উনি জোর করেই আমাকে নিয়ে বললেন না আমি এখন একটু বেরোবো। ওনার সাথে যিনি থাকতেন পরিচর্যাকারী, উনি ওনার ড্রাইভার আর ওনার পরিচর্যাকারী যিনি ছিলেন, ওরা দুজন এসে ওনাকে নিয়ে এলেন এবং ডাইনিং টেবিলে বসে দীর্ঘ সময়, প্রায় 2-2.5 ঘন্টা সময় ধরে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। তার প্রধান জায়গাগুলো ছিল জুলাই অগাস্টের তথাকথিত বিপ্লব। তো আসলে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন? 71 সালে যখন আমরা এত বড় একটি ঘটনা ঘটালাম, বাঙালি জাতির জীবনে এত বড় ঘটনা কখনো ঘটেনি, যে ঘটনাটির প্রধান পুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান। সেই মানুষটি যখন ক্ষমতা নিলেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলেন 72 জানুয়ারি থেকে, দুর্ভাগ্যজনকভাবে এত বড় বিশাল একটি বিপ্লবী ঘটনা ঘটে যাওয়ার পরে 30 লক্ষ মানুষের রক্তের পথ ধরে যে দেশ
স্বাধীনতা পেল, আমরা কিন্তু সেই সময়ে আমাদের চিন্তা চেতনার বৈপ্লবিক কোনো পরিবর্তন ঘটাতে পারলাম না। আমরা আজকে যে আলোচনাটি হচ্ছে ভাষা সর্বস্তরে বাংলা ভাষার চালু, আমরা কিন্তু সেই সময়ে যদি বাংলাদেশে শুধুমাত্র একমুখী শিক্ষা ব্যবস্থাটা চালু করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেখতে হতো না, যার মধ্য দিয়ে আজকে মৌলবাদের চূড়ান্ত আকার আমরা দেখতে পাচ্ছি। সেই চূড়ান্ত আকারটি তখন থেকে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষার দুটি ধারাকে আমরা প্রণোদনা দিয়ে গেছি রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে। এই প্রণোদনাটি তখন যদি বন্ধ করা যেত, আজকে আমাদেরকে সর্বস্তরে বাংলা ভাষা চালুর জন্য কান্নাকাটি করতে হতো না। এগুলো হচ্ছে আমাদের আমি আমার জায়গায় এখানে আমি জানি না, যারা আমরা এখানে যারা ৭১ দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গাগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সাল পর্যন্ত তার সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো কথা বলবার নেই। তিনি অবিসংবাদিত নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠায়িত্ব না যদি তার জন্ম না হতো এবং তিনি যদি শেষ মুহূর্তে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের রাজনৈতিক হালটি না ধরতেন, বাংলাদেশ আমরা দেখতে পেতাম না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে গেলে ৭২ পরবর্তী সময় বহু কিছুই বলা যায়, আমরা হয়তো চুপ করে থাকি। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়, আমরা বঙ্গবন্ধুকে তার যে অর্জিত যে আসন, সেই আসনে না রেখে আমরা সর্বত্র বিরাজমান একটি ব্যক্তিত্বে পর্যবসিত করবার চেষ্টা করেছিলাম। আমরা পাকিস্তান আন্দোলনেও তাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমরা ভাষা আন্দোলনেও তাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমরা প্রতিটি ক্ষেত্রে তাকেই নেতৃত্বের আসনে বসাবার চেষ্টা করেছি। আমরা আমাদের জাতীয় জীবনের প্রতিটি স্তরে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই মানুষগুলোকে মূল্যায়ন করিনি, সেই মানুষগুলোকে তাদের আসন দেইনি, যে কারণে তাজউদ্দিন আহমেদ হারিয়ে গেছে, মৌলানা ভাসানীকে বিকৃত করা হয়েছে, একে ফজলুল হক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোথাও নেই আর এখন, মনি সিং, কমরেড মোজাফফর আহমেদ, এদের কাউকে আমরা কোথাও দেখি না। এটাই হচ্ছে বাঙালি জাতির দুর্ভাগ্য। আমার যে প্রসঙ্গে এই কথাটি বলতে চাইলাম, কিছুক্ষণ আগে আরো দুজনের যে স্মরণসভা হলো, সেখানে কেউ একজন উল্লেখ করেছিলেন যে আজকে বাংলাদেশের সবকিছু মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রিসেট বাটনের কথা বলেছেন। আমরা এই যে আজকে এই একটি ছোট্ট আয়োজনে আমরা কিন্তু বারবার ওই নেগেটিভ শব্দগুলোই যে কেউ একজন ব্যবহার করেছেন, ইউনুস নিউ ইয়র্কে এসে নাকি ওয়াশিংটনে এসে একবারের জন্য রিসেট বাটন শব্দটি ব্যবহার করেছিলেন, আমরা প্রতিদিন ব্যবহার করছি। কই, আমরা তো প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে তার যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে কোনো কিছু বলছি না, আমরা তো মৌলানা ভাসানীকে নিয়ে কোনো কথা বলছি না, আমরা তো ভাষা আন্দোলনকে নিয়ে কোনো কথা বলছি না, মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো কথা বলছি না। তাহলে কেন বারবার সেই নেগেটিভ কথাগুলো, ওদের মুখে একবার উচ্চারিত কথা আমরা বারবার উচ্চারিত করে এটাকে প্রচারে একেবারে বিশাল একটি অবস্থানে নিয়ে যাচ্ছি? এইটা আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রতিটি স্তরে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রত্যেকটি স্তরে আমরা অযাচিতভাবে কিছু মানুষকে সামনে এগিয়ে দিয়েছি, আর যারা মূল নায়ক তারা পেছনেই থেকে গেছেন। আহমেদ রফিকের যে কাজ, কিংবা এর আগে যাদের সভা হলো মতলুব আলীর যে কাজ, এই কাজগুলো নিয়ে আমরা কতজন কতটুকু জানি। আমি অনুরোধ করব ওবায়দুল্লাহ মামুনকে যে যেহেতু এদেশের চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র এখানে একটি নিয়মিত আয়োজক সংগঠন, আমি অনুরোধ করব বাংলাদেশ থেকে ভাষা আন্দোলনকে ঘিরে যতগুলো বই বের হয়েছে সেই বইগুলো
যেন 21-এর চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র সংগ্রহ করে এবং একটি কর্নার তৈরি করে, একটি লাইব্রেরির মতন কিছু তৈরি করে যেখানে কেউ সেটা নিতে পারে, দেখতে পারে, পড়তে পারে। আমাদের এই এই আমি দুঃখিত একটু বোধহয় বেশি সময় নিয়ে ফেলছি। আমাদের যে কাজগুলো করবার আছে সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই আসলে ওনাদেরকে সম্মান দেওয়া সম্ভব। তা না হলে আহমদ রফিক হারিয়ে যাবেন। আপনাদের বলে রাখি, বাংলাদেশে অসংখ্য মানুষ অসংখ্য গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন বিষয়কে নিয়ে। ভাষা আন্দোলনকে নিয়ে একটা সময় 60-এর দশক বা 70 দশকে আমরা কিন্তু বদরুদ্দিন ওমরের ওই বা বইটি ছাড়া আর কোনো ভাষা আন্দোলনের কোনো ইতিহাস গ্রন্থ ছিল না। কিন্তু আহমেদ রফিক, আব্দুল মতিন এরা সবাই ভাষা আন্দোলনকে নিয়ে, যেহেতু তারা মূল জায়গায় অবস্থান করছিলেন, তারা কিন্তু প্রত্যেকে কথা বলেছেন। এবং এই সময়টার সৌভাগ্য হচ্ছে যে অডিও ভিজুয়াল মিডিয়ামটা খুব জোরালো হয়ে যাওয়ার কারণে অনেকেরই সাক্ষাৎকার কিন্তু পাওয়া যাবে। এই সাক্ষাৎকারগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি, 21-এর চেতনা পরিষদ হয়তো এই সাক্ষাৎকারগুলোকে ট্রান্সক্রাইব করে গ্রন্থাকারে প্রকাশ করতে পারে। সেই কাজগুলো যদি করা যায় তাহলেই আমরা তাকে স্মরণ করতে পারবো, তাকে বাঁচিয়ে রাখতে পারবো, তার কাজগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারবো। একটা ছোট্ট কথা বলে যাই, বাঙালিয়ানা আমার সংগঠন, আমাদের এই সংগঠন থেকে আমরা অডিও ভিজুয়াল মিডিয়ামে আমরা বই প্রকাশ করা শুরু করছি এবং প্রথম বইটি আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা ছোট্ট ইতিহাস আমরা অডিও বুক হিসেবে খুব তাড়াতাড়ি, আগামী, আমাদের ইচ্ছে ছিল ডিসেম্বরে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমরা সেটা পারছি না, আমরা হয়তো ফেব্রুয়ারি মাসে সেটা প্রকাশ করব এবং এই প্রক্রিয়াটা আমরা শুরু করব এবং আমরা করতে চাই। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত সবকিছুকেও যাতে আমরা এগিয়ে নিতে পারি সেটা আমরা চেষ্টা করে যাই। আসুন আমরা সকলে সম্মিলিত হই, আমাদের চেষ্টার ঐক্য দরকার। বিচ্ছিন্নভাবে কোনো চেষ্টাই শেষ পর্যন্ত সুফল বয়ে আনবে না। সবাইকে ধন্যবাদ। আবারও শ্রদ্ধা জানাই যারা ডাক্তার ওয়ালেদ চৌধুরী, মতলুব আলী এবং আহমেদ রফিককে। ধন্যবাদ শাকিব রোহানি। আমি আপনার কথা মনে রাখবো। অবশ্য ভাষা আন্দোলনের মোটামুটি প্রকাশিত প্রায় সবকটা বই আমার ব্যক্তিগত সংগ্রহে আছে, মোটামুটি বলা যায় 80%। আমার ইচ্ছা আছে এরকম একটা ভবিষ্যতে পাবলিকলি করা যায়, এরকম কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা দেখা যায়। আরেকটা জিনিস আপনি বলেছেন আমার খুব খারাপ লাগছে এই কারণে, কারণ আপনার বাবার বইটার জন্য আপনাকে একজন রবীন্দ্র চাচা তাগিদ দিত। আমার বাবা মারা যাওয়ার পরে শাহরুখ গ্রন্থ নিয়ে উনি আমাকে অনেক বলেছেন এবং এই শাহরুখ গ্রন্থ সম্পাদনা পরিষদ যেটা রবীন্দ্র সভাপতি, কিন্তু বইটা প্রেসে আছে, বের হবে, কিন্তু আমার দুর্ভাগ্য সম্পাদনা পরিষদ সভাপতি বইটা দেখে দিতে পারলেন না। এবং উনি সুন্দর করে অন্যেরও লেখা আছে এবং সেই বইটা প্রকাশ নিয়ে উনি একটা মুখপত্র দিয়েছেন। তা আমি ওনার কাছে সত্যি অপরাধী, আমি এখনো প্রকাশ করতে পারলাম না। আমি একবার কবিকে দেখেছি, আপনি সবাই চিনেন কবি হাসান আবদুল্লাহ। রবীন্দ্রনাথের গবেষণা নিয়ে কথা বলা হয়েছে এবং ওনার কবিতা সম্পর্কে আশা করি হাসান আবদুল্লাহ কিছু বলবেন। তবে আমাদের যেহেতু হল ছাড়তে হবে, আমি সবাইকে বলবো আমরা হাসান আবদুল্লাহ আমরা একটু যত সংযুক্ত করতে পারি। অশেষ ধন্যবাদ। আমার মাঝে মাঝে মনে হয় যে ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আমার কি ক্ষতি হতো। আমাকে হয়তো উর্দুতে কবিতা লিখতে হতো, আমি রবীন্দ্রনাথকে পড়তে পারতাম না, আমি নজরুলকে জানতে পারতাম না, এমনকি বাংলাদেশ হতো কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ ভাষা আন্দোলনই ছিল বাংলাদেশ পুনর্নির্মাণের বা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড নির্মাণের একেবারে বীজ বপনের জায়গাটি। আজকে শ্রদ্ধেয় ভাষা সৈনিক আহমদ রফিকের
স্মরণ সভায় আমি বিনম্র চিত্তে তাকে স্মরণ করছি। সাথে সাথে আরও দুজন, ডক্টর অলেট চৌধুরী, যার সাথে সত্যিই আমার পরিচয় ছিল, বিশেষত এদেশে ৩৫ বছরের উপরে হয়ে গেল আমার নিজের অবস্থান। অলেট চৌধুরী প্রথম সম্ভবত আমি যখন চিনি আর কি 96-এ শামসুর রহমানকে নিয়ে এসেছিলেন শামসুর রহমানের চোখের চিকিৎসা করার জন্য, এবং তার যে কর্মকাণ্ড এবং প্রতি বছর বইমেলায় উনি ঘুরে ঘুরে আমাদের উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকের বই নিতেন, এটা খুবই স্মরণযোগ্য এবং আমি সেটা স্মরণ করি। সাথে সাথে মতলুব আলী, তার কথা অনেক হয়েছে। তিনি গান লিখতেন, তিনি শিল্পী ছিলেন, অধ্যাপক ছিলেন। তো ভাষা সৈনিক শ্রদ্ধেয় আহমদ রফিক, তিনি কবি ছিলেন, প্রাবন্ধিক, গবেষক। এই নানা কথায় আসলে যেসব কথাগুলি অধ্যাপক বিশ্বদেব চৌধুরী এবং অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী দুজন বলেছেন, এরপরে আসলে তাকে নিয়ে বলার কিছু থাকে না। অন্তত আজকে অনেক কিছু আমি আসলে শেখার জন্য এসেছিলাম, যে তার সম্পর্কে আরো কিছু জানি। তবে তিনি নিজেই যেটা বলেছেন যে তারা স্লোগান দিতেন, রাষ্ট্রভাষা বাংলা চাই আর রাজবন্দীদের মুক্তি চাই। আজকে এমন একটা দিনে তাকে স্মরণ করছি যে এখন বলা যায় যে রাজবন্দীদের মুক্তি চাই। 4 লক্ষের উপরে বন্দী হয়ে আছে বাংলাদেশে, যেখানে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি। এবং আজকেই দেখলাম যে স্লোগান দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। এই বাংলাদেশে এই পরিস্থিতিতে আমার বন্ধু কেবলমাত্র বলেছেন যে আমরা কেন রিসেট পার্টনের কথা বারবার বলবো, কিন্তু তারা তো এই কাজটি করে যাচ্ছে, প্রতি মুহূর্তে কাজটি করে যাচ্ছে। আমি জানি যে আমরা ফিরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। আমি 1.5 মাসের জন্য পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন কবিতা নিয়ে ঘুরেছি। এই আহমদ রফিকদের জন্ম না হলে আমি বাংলা কবিতা নিয়ে ঘুরতে পারতাম না, অবশ্যই। কিন্তু আমি তাদের ভিতরেও বাংলাদেশের যে এই যে মৌলবাদের উত্থান, এবং প্রত্যেকটা কবিতা অনুষ্ঠানের পরে যে আমাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা কি সেই রবীন্দ্রনাথের যে ঐতিহ্য, এই ঐতিহ্যে আবার ফিরে আসতে পারবা কিনা? এবং আমি দৃঢ় চিত্তে, দৃঢ় কণ্ঠে সবসময় বলেছি, বাঙালি কখনো ঠকেনি, আমরা ঘুরে দাঁড়াবো। তো ঘুরে দাঁড়ানোর জন্য এই ভাষা, বাংলা ভাষাটাই আমাদের একমাত্র অবলম্বন। ভাষাই শক্তি। আমি আসলে আজকে কবিতা নিয়ে কথা বলার সময় নয়, অন্য আরেকদিন নিশ্চয়ই বলবো। আমি আবারও বিনম্র চিত্তে আহমদ রফিককে স্মরণ করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা হল ছাড়তে হবে, তো আমরা 40 মিনিট আছে। আমরা সবার আলোচনা চাইলেও নিতে পারবো না, আর আমার মনে আমরা সব আলোচনা করতে চাচ্ছি না। আমি এবার অনুরোধ করব, আমাদের মাঝে এখন একজন খুব গুণী ব্যক্তিত্ব আছেন, আমাদের শিক্ষক। অত্যন্ত আমি ওনাকে মেধাবী হিসেবে দেখি এবং চমৎকার বলেন। আমি জানি ওনাকে সময় দিলে উনি ভালো করে বলতে পারতেন, কিন্তু যেহেতু সময় স্বল্পতা, আমি অধ্যাপক শাহিন কবিরকে স্বতন্ত্র
আমি সময় বেশি নেব না। আমার আসবার সময় আমার পথে ট্রেন ঝামেলা করেছে। আমার উদ্দেশ্য ছিল আওলাদ চৌধুরী ওনার সম্পর্কেও এক লাইন বলার। আমি প্রথম 2009-তে যখন নিউ ইয়র্কে আসি, উদিসির একটি প্রোগ্রাম, সেটি PS-12 সম্ভবত। সেই অনুষ্ঠানে আমার এক ছাত্র, আপনারা অনেকে চিনবেন, সে ভয়েস অফ আমেরিকায় কাজ করত, শাহাদাত হোসেন, ওই অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছেন। আমার মেয়ে এবং ছেলে দুজনেই আবৃত্তি করত। তো ওখানে কে যেন একজন বললো যে কেউ যদি অডিয়েন্স থেকে কিছু করতে চাও, তা আমার মেয়েকে আমরা পাঠিয়ে দিলাম। ও গিয়ে কবিতা পড়লো। তো উনি এবং ওনার স্ত্রী উঠে এসে জিজ্ঞেস করলেন, তুমি এত ভালো আবৃত্তি করো কী করে? তখন আমরা বললাম যে ও দেশেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। উনি আমাকে, তখন তো জ্যাকসন হাইটস আমি আসলে একদিন কি দুদিন পরে, উনি গাড়িতে করে নামিয়ে দিলেন। এখন বুঝতেছি সেটা ট্রেন স্টেশনে নামিয়ে দিলেন, চলে গেলাম। এবং যাওয়ার সময় উনি টেলিফোন নাম্বার রেখে দিলেন। সেটি আমার না, আমার বোনের বাসায় আমরা বসছিলাম। আমরা চলে গেছি দেশে, আর আসবো না আমেরিকায়। আমরা না আসার প্রস্তুতি নিয়ে চলে গেছি। 1 বছর পরে যখন আসলাম, জাতিসংঘের স্থায়ী মিশনে একটি অনুষ্ঠান হচ্ছে, মমতাজ স্যার নজরুলকে নিয়ে। উনি হঠাৎ করে টেলিফোন করলেন, আমি আমার মেয়েকে নিয়ে ফেরত আসছি। তো মেয়েকে কল করে বললেন যে তোমাদের গল্প আছে, উপন্যাস আছে, কাব্য আছে, আমার নাটক কই? একদম নাটকীয় ভঙ্গিমা, আমার নাটক কোথায় গেল? আমার মেয়ে ভয়টা পেয়ে গেছে, ছোটো মানুষ তো। পরে আমি বাসা আসার পরে বলে যে তোমাকে একজন কল দিয়েছে, বলছে ওনার নাটক কোথায়, তোমাকে কল দিতে বলেছে, নাম্বার দিল। আমি কল ব্যাক করলাম, তা আমি বুঝতে পেরেছি উনি মমতাজ স্যার। এই নাম্বার, তখন জিজ্ঞেস করলো আপনি নাম্বার পেলেন কোথায়? বলে তোমার নাম্বার দিয়েছে ওয়ালেদ চৌধুরী, ডক্টর ওয়ালেদ চৌধুরী, যে তোমার তো মাস্টার মানুষ, তো অনুষ্ঠানে এসো, মেয়েকে নিয়ে আসবা। এই যে খুঁজে বের করা এবং রেখে দেয়া, আমি অত আমার পরিচিত কেউ না, তিনি আমাকে স্মরণ রেখেছেন, মেয়েকে স্মরণ রেখেছেন নাম্বারটা, এবং সংযুক্ত করে দেয়া। এই নিয়ে প্রথম সংযুক্তি হচ্ছে তার হাত দিয়ে। এই কারণে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আহমেদ রফিকরা যেই 52-তে না উচ্চারণ করেছেন, তিনি এবং তার সাথে যারা, সেই নায়ের পথ ধরে বাংলাদেশ, সেই না উচ্চারণ যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তরে না উচ্চারণের সক্ষমতা কিন্তু সাংঘাতিক বিষয়। বাঙালি না উচ্চারণ করেছিল 52-তে। ওই না উচ্চারণের পথ ধরেই প্রজ্বলিত একটি উন্মেষিকা 52, সেই পথ ধরেই কিন্তু প্রতিটি ধাপে ধাপে আমরা একটা জাতি রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে গেছি এবং জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। আমাদের জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ না, সেই জাতীয়তাবাদ আমাদের যে দেশটি আমরা পেয়েছি সেটি নির্মাণের পিছনে আহমেদ রফিক বলি আমরা, তারপরে আরও অন্যান্য যে ভাষা সৈনিকদের কথা বলি আমরা, তার সাথে আমার একবার দুবার দেখা হয়েছে। সেটি হলো শিক্ষা আন্দোলন মঞ্চের কাজ করতে গিয়ে বশির আল হেলাল, আমিও সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, আনু মোহাম্মদ, আমি, বশির আল হেলাল। তো আমাদেরও দাবি ছিল একমুখী শিক্ষা, যেটা সাগর লোহানি বলেছেন, যেটি আমাদের দেশে হয়নি। হরেক মুখী শিক্ষা, এত মুখী শিক্ষা যে সেটি আমাদের সংবিধানে আছে, কিন্তু আমরা করতে পারিনি, করা হয়নি। এবং রাষ্ট্রের ভাষা যেটা বলছি আমরা, সেটাকে আমরা জাতীয় ভাষা হয়ে আমরা এখন মাতৃভাষায় নামিয়ে দিয়েছি।
নোয়াখালীর লোক নোয়াখালীর ভাষায় কথা বলে, সেটি তার মাতৃভাষা। কুমিল্লার লোক কুমিল্লার ভাষায় কথা বলে, এটাও মাতৃভাষা। কিন্তু রাষ্ট্রভাষা যখন বলবো আমরা, সেটি হচ্ছে অধিকারের প্রশ্ন, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ওই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমার মানুষ বসবে কিনা, আমার জনগণ থাকবে কিনা, এটি সেই সিদ্ধান্তের বিষয়। এবং অনেকেই আমরা গুলিয়ে ফেলি, মাতৃভাষা, জাতীয় ভাষা, রাষ্ট্রভাষা গুলিয়ে ফেলি। রাষ্ট্রভাষা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমার খ্যাত মজুর থেকে শুরু করে কৃষক, শ্রমিক যা আছে, প্রান্তিক পর্যায়ের মানুষরা যুক্ত হবে কিনা, তার অধিকারের প্রসঙ্গটি আসবে কিনা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কারণেই হোক, আমরা যারা গ্যালারির দর্শক, যে জনতা কিন্তু গ্যালারির দর্শক রয়ে গেছে। আমরা তাদেরকে ৭১-এর পরে, আপনাদের সবারই মনে আছে, আমি মুক্তিযুদ্ধ দেখা মানুষ, ছোট ছিলাম, ৯ বছর। আমার পিঠেও রাইফেলের বাটের বাড়ি আছে। তো যে কারণেই আমার একটা কবিতার মধ্যে আছে এই কথা, ওই প্রসঙ্গ যখন এবছর যখন 2024 ডিসেম্বরে যখন কেউ উচ্চারণ করছে না যে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ হচ্ছে না, ৭ই মার্চ শব্দটি উচ্চারণ হচ্ছে না, এবং কোথাও মাইকে এই শব্দগুলো উচ্চারণ করা যাচ্ছে না, পত্রিকায় লেখা গেলে এই শব্দগুলো এখন বাতিল হয়ে যায়, তখন 16ই ডিসেম্বর আমিও আমার মুক্তিযুদ্ধ আমার দেখা ওই কবিতা আমি লিখেছিলাম। আমরা আমাদের দেশটা আসলে কোথায়? আমি এবছর আগস্টে এসেছি দেশ থেকে। আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোথায়, সেটি একটি বড় প্রশ্ন। এখন এই মুহূর্তে সেটি কারাগারে। এটি অত্যন্ত বেদনার বিষয়। রক্তক্ষরণ যারা মুক্তিযুদ্ধ দেখেছে, যেই মুক্তিযুদ্ধের চেতনা 52-এর পথ ধরে আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন আহমদ রফিকরা কবিতা বা তার লেখনীতে, প্রবন্ধে, আমাদের প্রত্যেকেরই রক্তক্ষরণ হচ্ছে, ভীষণ রক্তক্ষরণ হচ্ছে। আমি জানি যে অনেক সময় অনেক দেশের ঘটনাগুলো যখন দেখি, আমরা ঘুমাতে পারি না রাতে। যে সাগর লোহানি আছে তিনি পারেন কিনা আমি জানি না, কেউই ঘুমাতে পারি না, আমরা ঘুম আসে না। আমি এখনো চাকরিতে আছি, অনেক সময় ভয়ে কথা, এরকম ভয় কখনো পাইনি। আমি টুকটাক লেখালেখি করতাম, প্রবন্ধ লিখতাম, কবিতা লিখতাম, এক শব্দও এখন প্রকাশ করি না, লিখতে পারি না। ফেসবুকে কোথাও প্রতিবাদের শব্দ উচ্চারণ করি না। এর কারণ পরিষ্কার। এটি কি, এই শাসন কাঠামোকে কি বলে আমরা প্রত্যেকেই জানি এবং বুঝি। এই রাহুর গ্রাস থেকে দেশ মুক্ত হবে, দেশ তার মুক্তিযুদ্ধের গৃহে ফিরে যাবে এবং বঙ্গবন্ধু দেশে ফিরে আসবেন আবার। তিনি আছেন আমাদের, সেটা সেই জায়গাটা থেকে, তার যে জায়গা, সেই জায়গা থেকে তাকে নড়াবার কোনো শক্তি কারণে। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় শিক্ষক। আমরা আসলে 9টা ছাড়তে হবে, তাগাদাদি আমাদের যাতে যত তাড়াতাড়ি সম্ভব 9টার পর আমাদের থাকতে দেবে না। তা যা বলে আমার হাতে খুব অল্প সময়, তারা 2-1জন বয়োজ্যেষ্ঠ বক্তা আছেন এবং যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি খুব সংক্ষিপ্তভাবে একজন প্রকাশক, কারণ একজন প্রকাশক আমাদের যে উপস্থিত আছেন, আমি লেখক, ছড়াকার ডালি ভাইকে বলবো একটু সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধু একটি কথাই বলছি। আহমদ রফিকের স্মরণ সভায় তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে, ভাষা আন্দোলনে যেহেতু প্রসঙ্গটা আসছে, ভাষা আন্দোলনে অনেকেই ওই গোলাম আজমকে ভাষা আন্দোলনের একজন কর্তা বা নেতা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু
উনি কিন্তু পরে বলে গেছেন যে ভাষা আন্দোলনে যোগ দেওয়া আমার ভুল ছিল, আমরা এটা বলি না। এজন্য এগুলি আমাদের তুলে ধরা উচিত ছিল এবং উচিত এগুলি বলা, কারণ সে তো ভুল স্বীকার করেছে। আর এই যে বলে চেতনা, এখন আরেকটা গ্রুপ পাওয়া যায় যে চেতনাজীবী বলে তিরস্কার করে। চেতনাই যদি আমার ভেতরে না থাকে তাহলে আহমেদ রফিককে নিয়ে আজকে স্মরণ সভা হতো না এবং আমাদের ইতিহাসকে আমরা মনে রাখতে পারতাম না। সবাই ভালো থাকুন। ডালি ভাই, একটা জিনিস ক্লিয়ার করে দিই, গোলাম আজম কিন্তু ভাষা সৈনিক ছিলেন না বা ভাষা সৈনিক ছিলেন না, ভাষার সাথে সম্পৃক্ততা ছিল না। যারা বলতে তার কাকতালীয়ভাবে হয়ে গেছিল। খাজা নাজিমুদ্দিন যখন ঢাকায় আসলেন জানুয়ারি 30 তারিখে, তখন ডাকসুর যে ভিপি ছাত্র ইউনিট ছিলেন, আমি এই মুহূর্তে নামটা আমার নহিন ছিলেন, সনাতন ধর্মের একজন, এই মুহূর্তে মনে আসতেছে, জাস্ট আপনাকে উত্তরটা দেওয়ার জন্য। উনি ছিলেন না ঢাকায়, সেরকম খাজা নাজিমুদ্দিনকে ঢাকায় সম্বর্ধনা জানানো হবে। ভিপি নেই যেহেতু, জিএস হিসেবে ভিপির অনুপস্থিতিতে উনি মানপত্রটা পাঠ করেছিলেন। সেইখানে ভাষার দাবি কথাবার্তা ছিল, সুতরাং সেখান থেকে দাবি করে উনি যেহেতু ভিপি নেই, জিএস হিসাবে মানপত্র পাঠ করা, ওই লেখাটার মধ্যে যেহেতু ভাষার দাবি ছিল, রাজবন্দী মুক্তির কথা ছিল, বিভিন্ন কথা ছিল আমাদের কাছে বিবৃতিতে, সেই কথাগুলোর কারণে অনেকে মনে যে উনি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এবং উনি পরবর্তী বলেছেন যে এই মানপত্র পাঠ করাটা ওনার ভুল ছিল, উনি ক্ষমা চেয়েছেন। সুতরাং যারা জোর করে ওনাকে ভাষা সংগ্রামী বানাতে চাই, আপনারা জানেন এখন কিছুদিন পরে আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ, আমাদের 30 লক্ষ থেকে 3 লক্ষ, কিছুদিন পরে 3000 হতে পারে। আমরা এমন একটা দেশে বাস করছি, কিছুদিন পরে ইউনিভার্সিটি হতে পারে স্বাধীনতার ঘোষক। উনি ইয়েতে বসে, ইউনিভার্সিটিতে বসে ঘোষণা দিয়েছেন এবং ওনার কথা শুনে জিয়া রহমান ঘোষণা দিয়েছেন, সেটা হতে পারে। আমাদের দেশের ইতিহাসে এরকম হয়ে যাচ্ছে। যাক, এগুলোতে আমরা জানতে চাচ্ছি না, সময় সংক্ষিপ্ততা। আমি এবার ডাক্তার প্রদীপ করকে বলবো শ্রদ্ধা জানাতে। আজকে এই সভার শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত সবাইকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলে শেষ করবো। আমি জানি সময় শুনব। আমি প্রথমে এর আগে 2জন ব্যক্তির স্মরণ সভা হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং আমি রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলবো। রফিক সাহেবের সম্পর্কে অধ্যাপক ভীমদেব বাবু এবং সিরাজুল ইসলাম সাহেব যে বক্তব্য রেখেছেন আপনারা শুনলেন। আমরা এদের সম্বন্ধে এত বিস্তারিত আমরা জানতাম না, এখানে এসে আজকে এই জানার সুযোগটা হলো। আর এরকম অনেক ঘটনাই আমরা মানুষকে জানাতে পারিনি বা মানুষ জানে না। এই ব্যর্থতা তো আমাদের আছে, যার কারণে আমরা 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং 52 ভাষা আন্দোলনের সমস্ত ইতিহাসগুলো আমাদের কাছে পরিপক্ক কোনো ইতিহাস আমরা তৈরি করতে পারিনি, যার কারণে আজকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, আমাদের জাতির বিভিন্ন ঘটনা নিয়ে, এমনকি ভাষা আন্দোলন নিয়েও বিতর্ক হবে। আর সে কারণে আমার ধারণা, যেটা আমি এখানে বসে বসে যেটা চিন্তা করলাম, সেটাই আমি জানি আমি শেষ করব, যে আমাদের এই
পরাজয় আমি বলতে চাই যে কিছু পরাজয় তো আমাদের হয়েছে, যে আমরা স্বাধীনতা বিরোধীরা তারা স্কিম পাওয়ার হয়েছে দেশে, এবং এটার অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে আমাদের কোনো ঐক্য নাই। আমরা বিভিন্নভাবে বিভক্ত। এটি যতক্ষণ পর্যন্ত আমরা গুছিয়ে নিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই যে বিপর্যয়, সেই বিপর্যয় ফিরিয়ে আনা খুব দুষ্কর। সে কারণে আমি আজকে এই স্বল্প পরিসর হলেও এখানে অনেক গুণবুদ্ধ লোকেরা আছেন। আপনাদের কাছে আমি একটা দাবি রাখবো আজকের এই সবাই, যে আমাদের এই গুণী মানুষদের এই স্মরণ সভায় আমরা যাতে সংঘবদ্ধ হতে পারি, ঐক্য হতে পারি, তার প্রক্রিয়া তৈরি করব। কারণ আমরা এই সত্যিকার অর্থে আমরা কিন্তু বিচ্ছিন্ন। আমরা এই বিচ্ছিন্ন কোনো কিছু করে আমরা যে আমাদের স্মৃত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারি। আজকের এই স্মরণ সভা তখনই সাকসেসফুল হবে যদি আমরা সেখানে যেতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব। আমি বিশেষ করে ওবায়দুল্লাহ মামুনকে ধন্যবাদ জানাব যে এই জাতীয় অনুষ্ঠান উনি সবসময় করেন এবং আরও করবেন, সেই আশা রাখি। এবং আমাদের এই অজানা ইতিহাস আমাদের নতুন প্রজন্মের বিভ্রান্তির মধ্যে আছে তারা, কারণ আমরা কিন্তু প্রজন্মের যে আশা করি আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, কারণ তারা আজকে বিভ্রান্ত এবং তাদের বিভ্রান্ত করা হচ্ছে। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মামুনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ প্রিয় প্রদীপদা। আমি এবার আলোচনায় দুজন বক্তায় আমরা আশা করি আমরা শেষ করতে পারবো। আমাদের মধ্যে দুজন বয়োজ্যেষ্ঠ আছেন, একজন সৈয়দ ফজলুর রহমান ভাই এবং মঞ্জুর আহমেদ ভাই। আমি এবার মঞ্জু ভাইকে বলবো, আমি জানি আপনার চাচা এবং ওনার সম্পর্কে অনেক কিছু জানেন, সময় থাকলে অনেক শুনতাম। আপনার শ্রদ্ধা জানানো এবং অজানা কোনো একটা কথা যদি থাকে সংক্ষিপ্ত যদি বলতে পারেন। মঞ্জুর আহমেদ। সুধীবৃন্দ, আসলে পরিবারের কোনো সদস্যের স্মরণ সভায় নাকি পরিবারের সদস্যদের কিছু বলতে হয় না, তারা শুধু শোনে যে অন্যরা কে কী বলেন। আমরা তো জানি আমি এই পরিবারের একজন সদস্য। রেখা 80 বছর ধরে তার চাচাকে দেখেছেন, তার 80 বছরের জীবন, আর আমি 61 বছরের বিবাহিত জীবন, আমি 61 বছর ধরে তাকে দেখেছি। এখানে যে আলোচনা শুনলাম, অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, এরা আমাদের নমস্য লোক। যত চমৎকার আলোচনা এখানে হয়েছে, চাইতে বেশি ভালো তো আর আমার পক্ষে বলা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জেনেছি, চিনেছি, যতটুকু তার সান্নিধ্য পেয়েছি, যেটুকু স্মৃতি তার সম্পর্কে আমার আছে, সেটুকু এখানে বললে হয়তো কিছু অজানা তথ্য আপনাদের জানা হতে পারে, কিন্তু সে সময় নাই। আমি ছোট্ট দুটো কথা বলি। এগুলো মজার ঘটনা, আমিও শুনেছি, আমার তো দেখা না এগুলো, যে উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে
ম্যাট্রিক পরীক্ষায়, উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন নড়াইল হাই স্কুল থেকে। ওনার তো সবাই শুনেছেন, পিতৃহারা সন্তান, বড় ভাইয়ের কাছে মানুষ। বড় ভাই মানে রেখার বাবা। রেখার বাবা পুরো পরিবারটাকে সামাল দিয়েছেন, সবাইকে গড়ে তুলেছেন, বিধবা মা থেকে শুরু করে ভাই বোন সবাইকেই রেখার বাবা তুলে ধরেছেন। তো ওই বাসাতেই থেকে রবিক সাহেব ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তখন উনি, রেখার বাবা তখন নড়াইলে পোস্টিং। সেই পরীক্ষায় ওনার রেজাল্ট ছিল অত্যন্ত ভালো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি ঠিক মনে করতে পারছি না, আমি হয় ওনার স্থান ছিল সপ্তম, 16, এই দুটোর মধ্যে কনফিউশন ছিল। হ্যাঁ, তো আমি শুনেছি যে এরপরে রেখার বাবা যখন বদলি হয়ে ঝিনাইদায় আসেন, তখন রফিক সাহেব একবার ঝিনাইদায় গেছিলেন। ঝিনাইদার লোকেরা যখন শুনেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড করা ছেলেটি এই শহরে এসছে, তখন নাকি শহরের লোকেরা দোকানপাট বন্ধ করে তার বাড়ির সামনে গিয়ে ভিড় করে ছোট ছেলেটিকে একবার দেখার জন্যে। মেধাবী ছিলেন তিনি, তার সব কাজেই তার মেধার পরিচয় পাওয়া যায়। তার লেখার মধ্যে তার মেধার পরিচয়, তার গবেষণার মধ্যে তার মেধার পরিচয়, তার কথাবার্তার মধ্যে তার মেধার পরিচয়। বামপন্থা রাজনীতিতে তার যে আকর্ষণ, এটা কিন্তু সূচনা নড়াইলে। উনি যখন নড়াইলের ছাত্র, নড়াইল ছিল বামপন্থীদের একটা বড় ঘাঁটি। তেভাগা আন্দোলনের একটা বড় ঘাঁটি ছিল নড়াইল। আমল রবিক সাহেব সেখানে এই বামপন্থী রাজনীতির সঙ্গে স্পর্শে এসেছিলেন এবং তখনই তার বামপন্থার উন্মেষ। তো আরেকটা ছোট্ট তথ্য দিই, আহমদ রফিক নামটা কিন্তু ওনার ভাড়ানো নাম। এই নামটা কিন্তু ওনার আদি নাম নয়। আদি নাম ছিল আব্দুর রফিক। ওনার সবাই আব্দুলদের নাম, আব্দুল করিম, আব্দুল রফিক। তো যখন উনি আন্ডারগ্রাউন্ডে আত্মগোপনে, তখন প্রয়োজন হয়ে পড়েছিল নামটি বদল করার। তখন উনি নাম বদল করে আহমদ রফিক রেখেছিলেন। যাই হোক, আর না, আমি এখানে শেষ করি। আরেকটা ছোট্ট কথা, আমি এই দুজন যা একটু আগে আলোচনা হলো, ডাক্তার ওয়াজেদ চৌধুরী এবং মতলুব আলী সাহেব, আমি একটু আমার স্মৃতিচারণ করি। 2 মিনিট নেব, 1 মিনিট করে একজনের জন্যে। ওয়াজেদ চৌধুরী সাহেবের সাথে আমার প্রথম পরিচয় 25 বছর আগে, আমি নিউ ইয়র্কে আসার পরপরই। আমি এবং রেখা আমাদের প্রথম চিকিৎসক তিনি ছিলেন। তখন লং আইল্যান্ডে থাকতাম, ওখানে আমার অফিস ছিল। তারপরে আমি তার সম্পর্কে যতটা জেনেছি, আমি আমার শ্রদ্ধায় তার প্রতি আমি আহত হয়েছি। যেখানে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পেছনে তার যে অবদান, আমি সত্যিই তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তখন দেখেছি, আমি তাকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, কখনো মঞ্চে দেখি নাই। আমি কখনোই তাকে কোনোদিন মঞ্চে দেখি নাই। উনি দর্শক সাহিত্যের পেছন দিকে এসে বসতেন, আর আমি ওনাকে দেখতে পেলে আমি ওনার পাশে গিয়ে বসতাম। আমি ওনার পাশে, উনি ওনার স্ত্রী থাকতেন, আমি ওনার পাশে বসে থাকতাম। এতটাই তার প্রতি আমার শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। মতলুব আলী সাহেব আমার খুবই ঘনিষ্ঠ, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম এখানে। আমি মতলুব আলী সাহেবের কথা বলার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তার বাবাকে, খেরাজ আলী সাহেব। আশ্চর্য এক ব্যক্তি। রংপুরের সেই গ্রামে খেরাজ আলী সাহেব সেই প্রাচীন সময়ে সাইকেলে করে বই বহন করে করে বাড়ি বাড়ি বিতরণ করে আসতেন, বই পড়াবার জন্য, বই পড়ুন। খেরাজ আলী সাহেবের বইয়ের সংগ্রহ অনেক বড়। খেরাজ আলী সাহেবের উপরে মতলুব আলী সাহেবের লেখা বই আছে, এটা আমার কাছে আছে। এবং মতলুব আলী সাহেবের অন্য যে ভাইরা, আমার থেকে উনি বয়সে ছোট ছিলেন, তার বড় ভাইদের মধ্যে একজন তোজাম্মেল আলী আমার বন্ধু ছিলেন, আমরা সহকর্মী ছিলাম সাংবাদিকতায়। তো তার ছোট ভাই, আমি এদের পরিবারের সবাইকেই মোটামুটি জানি এবং চিনি। তা আমি স্মরণ করলাম এই সুযোগে
তার বাবাকে ট্রেজারিকে। অত্যন্ত একজন আমাদের আদর্শ স্থানের ব্যক্তি, যে জ্ঞান বিতরণ এবং জ্ঞান চর্চার পেছনে তার যে অবদান রংপুরে, এই যে বললাম সাইকেলে করে বই বহন করে করে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। আমি শেষ করি, আপনার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা শেষ দিকে আমাদের 10 মিনিট আছে হাতে। আমি আমাদের শেষ বক্তা হিসেবে ফজল ভাইকে বলবো। ফজল ভাইকে সংযুক্ত করতে বলতে হচ্ছে, আমি দুঃখিত, কারণ তারপরে সভানেত্রী আজকে অনুষ্ঠান চালাচ্ছেন যাদের নেতৃত্বে, ওনারও চাচা ওনার একটা আবেগ থাকবে, কিছু বলতে পারে, তাই আমি আপনাকেও সংযুক্ত করতে বলবো। ফজলুর রহমান। আমরা 3 বৃদ্ধ পরপর সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আলোচনার কিছু বাকি নেই, বিশেষ করে আমরা যা ইয়েতে দেখলাম, ওই যে প্রদর্শনীতে, তাতে ওনারা যারা কথা বলেছেন, আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, তারপরে আহমেদ রফিক এবং অন্যরা যারা বলছেন, তারপরে তো আলোচনা হলো, এরপরে কিছু বাকি নেই, তারপরেও কিছু কথা থেকেই যায়। আসলে 21-এর কথা বলতে গিয়ে তো অনেকের কথাই আসে, কিন্তু আজ যেহেতু আহমেদ রফিকের স্মরণ সভা, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো আমাদের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি, তা আমি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আহমেদ রফিককে, যিনি ভাষা আন্দোলনে যতটা অবদান রেখেছেন, তার চেয়ে অনেক অনেক বেশি অবদান রেখেছেন সাহিত্যে। এবং সত্যি কথা বলতে, আমি ঢাকায় আসার পর ওনাকে জেনেছি, দেখেছি, এবং তখনও ওনাকে আমি ভাষা সৈনিকের চেয়ে একজন সাহিত্যিক হিসেবেই বেশি করে জানতাম, এবং জানতাম যে উনি একজন পণ্ডিত মানুষ, অনেক বড় পণ্ডিত, কিন্তু উনার কোনো সরব উচ্চারণ ছিল না। উনি নীরব, গভীর জলের মাছের মতো। ওনার দু একটা আমি সেমিনারে গিয়েছি, সেখানে উনি অত্যন্ত নম্রভাষী, মানে অবাক কাণ্ড। মনে হয় পণ্ডিতেরা এরকমই হয়, বিনয়ী হয়, নত হয়। তারপর তো তার সম্পর্কে অনেক কিছু জেনেছি, শুনেছি। আমি ওনার বেশ কয়েকটি সেমিনারে আমি উপস্থিত থাকার সুযোগ পেয়েছি, এবং সেখানে দেখতাম সবার আলোচনার থেকে ওনার আলোচনা একটু ভিন্নতর, একটু গভীর, মানে অত্যন্ত মার্জিত অথচ পাণ্ডিত্যপূর্ণ। এরকম খুব কম দেখা যায়, বিশেষ করে যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে এটা খুব কমই দেখা যায়। আমি ভাষা আন্দোলন নিয়ে অনেক কিছু জেনেছি সরাসরি মতিন ভাইয়ের কাছ থেকে, ভাষা মতিন। ওনার সঙ্গে আমাদের অনেক কথা হতো। উনি তো আমাদের পাবনার মানুষ। তারপরে এখানে আসার পরেও আমি ওনার দীর্ঘ
সাক্ষাৎকার নিয়েছি, ওনার সঙ্গে অনেক কথা এখানেও হয়েছে। তো উনি বলতেন যে ফজলু, আমাদের 21-এর আন্দোলন শুধু তো ভাষা আন্দোলন ছিল না, এর একটা বহুমাত্রিকতা ছিল। মানে ভাষা শুধু যে এই যে প্রমিত ভাষা বা মান ভাষা এগুলো নিয়ে তর্ক বিতর্ক না, প্রত্যেক জাতিগোষ্ঠীর এই যে সংখ্যালঘু নৃগোষ্ঠীর যে ভাষা, সে ভাষার মর্যাদা দানেরও বিষয় ছিল কিন্তু আমাদের ভাষা আন্দোলনের মধ্যে। আমি তাকে একবার প্রশ্ন রেখেছিলাম যে আচ্ছা, ভাষা আন্দোলনে আপনারা যে অবদান রাখলেন, যে আন্দোলনটা করলেন, পরবর্তীকালে সেই আন্দোলন অনেকটাই পথ হারিয়ে গেল কেন? পথ হারিয়ে গেল মানে এই যে যেরকম বাংলা ভাষা আমাদের হওয়ার কথা ছিল, একমুখী বাংলা ভাষা, যে ভাষায় একেবারে অভিজাত শ্রেণী থেকে শুরু করে একদম কৃষক মজুর এরাও পর্যন্ত কথা বলবে, সেটা না হয়ে এত ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা হলো কেন? উনি বললেন যে দেখো ফজলু, হ্যাঁ আমি একেবারে এইটুকুই শেষ করে দেবো, যে দেখো ফজলু, বঙ্গবন্ধু হোক আর জাতীয়তাবাদী রাজনীতি হোক, এইটা একটা পর্যায় পর্যন্ত আমাদের নিয়ে যেতে পারে, তারপরে আমাদের একটা দায়িত্ব হয়ে যায়, আমরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। যে যতই বলুক, আমরা আমাদের যতটুকু দায়িত্ব পালনের কথা ছিল আমরা সেই দায়িত্বটুকু পালন করতে পারিনি। পৃথিবীতে যত দেশ, মানে গণ আন্দোলন হোক, গণ অভ্যুত্থান হোক, তার মাধ্যমে স্বাধীন হয়েছে, এর বেশিরভাগ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু জাতীয়তাবাদী শক্তি। কিন্তু পরবর্তীকালে সেইটাকে আরো দূর অগ্রসর করে নেওয়ার দায়িত্ব ছিল আমাদের, আমরা সেই দায়িত্ব পালন করতে পারি। ওনার একটু সহজ সরল স্বীকারোক্তি ছিল, আমরা যদি পারতাম, আমাদের পারার কথা ছিল, কিন্তু আমরা পারিনি। শেষে আমি আর কথা বাড়াবো না, আমি একটা কথাই বলবো, এখানে আমরা অনেকের আলোচনা থেকে এটা বুঝতে পেরেছি যে 24-এর আন্দোলনের কাছে আমরা বুঝি পরাজিত হয়ে গেছি। না 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 না, আমাদের যুদ্ধ তো শেষ হয়নি, যুদ্ধ তো চলছে। আমরা এখনই কেমন করে বলি আমরা হেরে গেছি কিংবা আমরা পরাজিত হয়েছি? আমরা পরাজিত হইনি না, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। আজও আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীতই গীত হয় সব জায়গায়। এখনো জয় বাংলা স্লোগানকে তারা স্তব্ধ করে দিতে পারেনি। সুতরাং আমরা হারিনি এবং যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে আমরা জয়ী হব। আপনারা ভালো থাকুন, সময় নেই, একেবারে তাগাদা এসে গেছে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং স্বাধীনতার পক্ষে থাকুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এবার সভাপতি, আপনি জানেন আহমেদ রফিকের চাচা, উনি সভাপতি বক্তব্য দেবেন। আমার ফজলুবের সঙ্গে একটা কথা বলি, আহমদ রফিক কিন্তু আরও অনেক কিছু বলেছে, ওনার সঙ্গে আমার বেশ কয়েকটা ইন্টারভিউতে আছে। উনি কিন্তু 2-3টা জিনিসের কথা খুব ভালো করে বলেছেন। একটা হচ্ছে যে আজ পর্যন্ত ভাষা সংগ্রামীদের তালিকা হয়নি। প্রভাত ফেরিটা যেখানে ওনারা করতেন, সেই প্রভাত ফেরি এখন মধ্যরাত্রে হয়, দিন শুরু হয় ভোর দিয়ে, সকাল প্রত্যুষে, সেখানে উনি এটা পক্ষে লিখেছেন এবং সেটা ওনার একটা দুঃখ। সুতরাং ওনার অনেক কিছু আছে।
সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। রাকা আহমেদ, আপনি এবার অনুষ্ঠান সমাপ্তিতে আনবেন। আপনার চাচা আমাদের শ্রদ্ধাভাজন, আপনাকে এবার অনুরোধ করছি। হ্যালো, প্রথমে আমি 21শে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই, বিশেষত ধন্যবাদ জানাই ওবায়দুল্লাহ মামুনকে আজকের অনুষ্ঠানে স্মরণ করার জন্য। সবাই সব কথা বলে গেছেন, বিশেষত যে দেখানো হলো দুইজন ব্যক্তি বলে গেলেন অনেক কথা, যেটা বলেন জানেন আপনারা জানেন না সেটুকু আমি বলবো। আমার ব্যাপারে তো বটেই, চাচার কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু আমি তাদের একমাত্র মেয়ে বলতে আমার আব্বা 4 ভাই। দাদা মারা যাওয়ার পরে একটুখানি পেছনের কথা বলতে হয়। আমার বড়দাদা আইনুদ্দিন মুন্সি ছিলেন, মানে উনি পড়াশোনা করতেন, পড়াশোনা দিকে গিয়েছিলেন। আরেকজন গিয়েছিলেন হচ্ছে 2 ভাই ধর্মের দিকে। আমার আব্বা এবং আমার দাদা হচ্ছে পড়াশোনার দিকে ছিলেন। আমার আব্বা ইঞ্জিনিয়ারিং পড়তেন। ইঞ্জিনিয়ারিং পড়াবার সময় দাদা মারা যান মেঘনা নদীতে। জিত ছিল সব জিতের জন্য। এবং তখন আমার আব্বা পারিবারিক কোনো কারণে, পরিবারের কোনো মানে আপনার কি বলবো, এই জমি জমা কোনো কিছু বিক্রি না করে, কোনো কিছু না নিয়ে আমার দাদিকে নিয়ে এবং তার 3 ভাই এবং এক বোনকে নিয়ে যশোরে চলে যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এবং সেখানে তিনি তার 3 ভাইকে মানুষ করেন। আমার বড় মেজো চাচার, যিনি কিনা আব্দুল রহিম ছিল নাম, তিনি চলে যান 2য় মহাযুদ্ধে। সেখান থেকে ফিরে আসেন সোনার মেডেল নিয়ে সেখান থেকে। আমার তারপরে যে চাচা, তিনি সারা জীবনে ধুতি পরেছেন, আমার দর্শকও ধুতি পরতেন, ছবি আসছে। তিনি চলে গেলেন হচ্ছেন, কিন্তু তিনি ঝিনাইদহ শহরে প্রথম আপনার কী বলে ওটাকে প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। আর আমার ছোটো চাচা হচ্ছে আহমদ রফিক, বুঝছেন। আহমদ রফিককে পড়াশোনা করেছিলেন আমার চাচা আব্বা। 3 ভাইকে, এক বোন মিলন, তাকে বিয়ে দিয়েছিলেন। আমার আম্মাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলেন আগেই আমার দাদা। খুব সুন্দরী ছিলেন আমার আম্মা। 16 বছরে এসে এই দেবরগুলোকে এবং ননদগুলোকে হাতে করে মানুষ করেছেন। আমার দাদি খুব কঠিন মানুষ ছিলেন। আমার দাদির হাতেই হচ্ছে আমার লেখাপড়া, এবং আমার খুব পড়াশোনা করতেন এবং দেখতেন যে আমি ইয়ে পড়ি কিনা, গল্পের বই পড়ি কিনা। আমি ছোটোবেলায় অবাক অক্ষর শিখেছি আমার আহমদ রফিকের হাতে। অযোগ্য রাষ্ট্রীয়দের আয়ান টিপে পেবো খেলে পাবো পেলে, এইগুলো আমার মনে আছে। আমি খুব দুষ্টু ছিলাম ছোটোবেলার থেকেই। চাচার সঙ্গে অনেক কিছু হয়েছে আমার সঙ্গে, এই সমস্ত এগুলোতে এখন বলার টাইম নেই ও সর্বমূল নেই। আমি ম্যাক্সিমাম পড়তে পারছি স্বপন চৌধুরী এবং মোহনকে ওই যে কী বলে ওই ডিটেকটিভ ইয়েগুলো পড়তে পারছি। সেই সময় চাচা আমাকে হাতে ধরে দিলেন ক্লাস 7-এ ভলটিয়ারের জীবনী। এই ভলটিয়ারের জীবনী রাজনৈতিক এটাই আমার মাথার মধ্যে আসলো। এবং 1960 যখন ভাষা আন্দোলন বলছি, ভাষা আন্দোলনের সময় বয়স 7 বছর। আমি রাস্তায় দাঁড়িয়ে ভাষা আন্দোলন দেখছি ফেনীতে। সেটা আমি দেখেছি হচ্ছে আমি তখন দেখি আপনার প্রথম ইয়েকে মৌলানা ভাসানীকে, এবং সেটা আমার লেখার মধ্যে আছে। আমি লিখতাম স্কুল জীবন থেকে, চাচাই তো আমাকে উদ্যোগ দিয়েছিলেন সেই ব্যাপারে। কিন্তু আমি বাংলায় পড়বো বলে, বাংলা শিখবো বলে, বাংলায় এমএ পড়বো বলে আমি স্কুল থেকেই আমি বাংলায় দিয়েছিলাম হচ্ছে প্রথম আমরা বিশেষ যে বইটা না হয় সেইটা। এই ভলটিয়ার জীবন থেকে চাচার যে আমার আব্বা যখন 62 মুভমেন্ট শুরু হলো, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করা হবে বলা হলো, তখন আমি মুভমেন্টে নামি। সেই মুভমেন্ট আমার চাচার জন্য, এবং সেই মুভমেন্ট দিয়েই আমার চাচাকে আমি লাস্ট জীবনে তার খুব কষ্ট গেছে। আমি মানে দুঃখজনক ঘটনা হলো সত্যি যে আমার দাদির এক ভাই 2 ছেলে মেয়ে, আহমদ হুমায়ুন যিনি দৈনিক বাংলার এডিটর ছিলেন, এবং আরেকজন হচ্ছে আমার চাচি সৈয়দা রুহুল্লাহ হাসিব, তিনি ডাক্তার, এবং আরেক ছেলের হচ্ছে আরেকটা ছেলের ডাক্তারি গিয়েছে। সেই চাচিকে লাভ করে বিয়ে করেন আমার চাচা। তার শেষ বইটা আছে সব পাখি ঘরেই ফেরে, সব পাখি ঘরে ফেরে না। এই বইটা তার চাচিকে নিয়ে লেখা, তার প্রেমের ইয়ে। আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু এত কম সময় যে বলার উপায় নেই। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, বিশেষ ধন্যবাদ আমি আজকে ওবায়দুল্লাহ মামুনকে দেবো যে শেষ মুহূর্তেও সে
এটা করতে বলেছে, সেই জন্য ধন্যবাদ আপনার সবাইকে। এতক্ষণ ধরে আপনারা সবার কথা শুনেছেন, সেই জন্য যেন উপস্থিত হয়েছেন, তার সবাইকে ধন্যবাদ। আমি একটা ঘোষণা দিচ্ছি আপনাদের।